নমস্কার, আমি মিলন স্যার, পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি আবার তোমাদের কাছে চলে এসেছি। তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখতে পাবে আমি কিন্তু বোর্ডে একটু লিখে রেখেছি দশম শ্রেণী গণিত কোষে দেখি 9.1। এই কোষে দেখি 9.1 এর তোমাদের অ্যাকচুয়ালি এই অধ্যায়ে রয়েছে হচ্ছে কোয়াড্রেটিক শার্ট। ওকে, কোয়াড্রেটিক শার্ট অর্থাৎ দ্বিঘাত করণী। দ্বিঘাত করণী তোমাদের এটা হচ্ছে প্রথম অধ্যায়, কোষে দেখি 9.1 এর। এই অধ্যায়ের যে অঙ্কগুলি রয়েছে, এই অঙ্কগুলি করতে হলে তোমাদের এই অধ্যায় থেকে যে যে বিষয়গুলি আগে জানতে হবে, পড়তে হবে এবং শিখতে হবে, সেই বিষয় নিয়ে আজকের এই টিউটোরিয়ালটিতে তোমাদের সাথে আমি সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। দেখো, এই অধ্যায়টি যেহেতু তোমাদের দ্বিঘাত করণীর প্রথম অধ্যায়, সেহেতু সর্বপ্রথম আমাদের একটু জানতে হবে যে অ্যাকচুয়ালি এই দ্বিঘাত করণী বিষয়টি কি এবং কিভাবে চিনবো যে এটাই হলো একটা দ্বিঘাত করণী। ওকে, তারপরে তোমাদের যে টপিকস গুলি জানতে হবে, নাম্বার ওয়ান একটু খেয়াল করো, আমি লিখে রেখেছি। প্রথম হচ্ছে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা বিষয়টা কি এই নিয়ে তোমাদের একটু জানতে হবে। 2 নম্বরে খেয়াল করো মূলদ সংখ্যা, এবং 3 নম্বরে রয়েছে অমূলদ সংখ্যা। অর্থাৎ মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা এই বিষয়ে তোমাদের একটু স্টাডি করতে হবে। 4 নম্বর হচ্ছে শুদ্ধকরণী, 5 নম্বরে রয়েছে মিশ্রকরণী। শুদ্ধকরণী এবং মিশ্রকরণী বিষয়টা কি এই নিয়ে তোমাদের আরেকটু স্টাডি করতে হবে। 6 নম্বরে সদৃশকরণী এবং 7 নম্বরে রয়েছে সদৃশকরণী। এই দুটো টপিকস তোমাদের আরেকটু জানতে হবে এই অধ্যায় থেকে। দেখো, এই অধ্যায়ের থেকে যদি তোমাদের কোশ্চেন হয়ে থাকে মাধ্যমিকে, সেটা কিন্তু আমি যেখানে টপিকস গুলো লিখে রেখেছি এই টপিকস এর উপর ডিপেন্ড করে কিন্তু তোমাদের বিশেষ করে মাল্টিপল চয়েসে কোশ্চেন এই অধ্যায় থেকে তোমাদের হয়ে থাকে। আমি দেখেছি যে 99% স্টুডেন্ট এই অধ্যায়ের এক্সারসাইজের যে কোশ্চেন গুলো রয়েছে সেই কোশ্চেন গুলি শুধু এরা একটু সলভ করে, কিন্তু এই অধ্যায়ের মধ্যে যে এই টপিকস গুলি রয়েছে এই টপিকস গুলি তারা কখনোই ফলো করে না। আর এই অধ্যায় থেকে তোমাদের এক্সারসাইজ থেকে কোশ্চেন খুবই খুবই কম আসে। যদি হয়ে থাকে এই টপিকস এর উপর থেকেই তোমাদের মাল্টিপল চয়েসের কোশ্চেন করা হয়। সো আজকের এই ক্লাসটি বিশেষ করে যে সমস্ত ছাত্রছাত্রীরা এই টপিকস গুলি সম্বন্ধে একটু বিস্তারিত জানতে চায় বা বিস্তারিত একটু শিখতে চায়, বিষয়গুলো নিয়ে একটু স্টাডি করতে চায়, তাদের জন্য আজকের এই টিউটোরিয়ালটি। দেখো, প্রথমে আমরা একটু জেনে নেই এই যে দ্বিঘাত যে করণী, এই দ্বিঘাত করণী বিষয়টা অ্যাকচুয়ালি আমরা কিভাবে চিনবো। সাপোজ মনে করো যে কোনো সংখ্যা হতে পারে, যে কোনো ধরনের সংখ্যা হতে পারে, বা আমি এখানে এক্স দ্বারা একটু বোঝানোর চেষ্টা করছি। মনে করো যে রুটের মধ্যে সাপোজ এইভাবে এক্স আছে, রুটের মধ্যে এইভাবে এক্স আছে, তখন এই রুটটা যে এই রুটটা হচ্ছে অ্যাকচুয়ালি করণী, কিন্তু এটাকে কি আমরা দ্বিঘাত করণী বলতে পারি? এই বিষয়টা একটু তোমাদের জানতে হবে। দেখো, এই জিনিসটা কি আমরা লিখতে পারি, ক্লাস 9 এর আমি সূচক অধ্যায়ের ক্লাস আপলোড করেছি। যারা সূচকের অধ্যায়টা দেখেছো তারা অবশ্যই 100% শিওর দিয়ে আমি বলতে পারি যে এই বিষয়টা তোমরা জানো। যদিও জানো, তবু আমি এখানে আরেকটু এক্সপ্লেন করার চেষ্টা করছি। দেখো, এই জিনিসটা হয় অ্যাকচুয়ালি এইভাবে হয়। রুট মানে হচ্ছে এখানে 2 থাকে, রুট মানে হচ্ছে এখানে 2 যদি দেওয়া থাকে তবুও ভালো, যদি না দেওয়া থাকে আমাদের সবসময় 2 ধরে পড়তে হবে। এখন এই রুটটাকে যদি আমরা উঠিয়ে দিই, তাহলে কিন্তু সেক্ষেত্রে আমাদের এখানে হবে এক্স, ভিতরে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যার অ্যাকচুয়ালি পাওয়ারটা কত, উপরে 1 হবে এবং নিচে 2 হবে। কারণ এখানে 2 আছে মানে 2 হবে। যদি 3 থাকতো তাহলে 3 দিতাম। এখন 3 এর ক্ষেত্রে দেখো কি হচ্ছে, 3 এর ক্ষেত্রে আমরা এইভাবে লিখতে পারি 1 থার্ড, তাই তো? উপরে তো 1 থাকবে আর নিচে 3 থাকবে। এখন এই 3 যে এটাকে কিন্তু বলা হয় কিউব রুট, এটা হচ্ছে স্কয়ার রুট বলা হয়। 2 মানে হচ্ছে স্কয়ার রুট আর 3 মানে হচ্ছে কিউব রুট বলা হয়। এখন 3 এর জায়গায় যদি 4 থাকে তাহলে আমরা এখানে x এর পাওয়ার 1/4 লিখতাম, 5 থাকলে x এর পাওয়ার 1/5 লিখতাম। নাও দিস কোশ্চেন ইজ, এই যে এইটা এইটাকে 1/3 কিংবা 1/4 1/5 এদের মধ্যে 1/2 এদের মধ্যে কাকে কাকে আমরা অ্যাকচুয়ালি দ্বিঘাত করণী বলবো। দ্বিঘাত করণী তো বিষয়টা আমরা বুঝলাম যে রুট ওভার থাকতে হবে, সেটা হচ্ছে করণী, কিন্তু দ্বিঘাত করণী কাকে বলবো?
দ্বিঘাত কথার অর্থ হচ্ছে যার পাওয়ার বা ঘাত 2 থাকবে তাকে আমরা দ্বিঘাত করণী বলতে পারি। সো এতগুলি যে আমি সংখ্যা লিখেছি এদের মধ্যে কিন্তু পাওয়ার 2 হচ্ছে একমাত্র রুট। এই রুটের কিন্তু শুধু পাওয়ার 2 আছে, তার মানে এইটা হচ্ছে দ্বিঘাত করণী। আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছো। তার মানে যার পাওয়ার 2 থাকবে বা ঘাত 2 থাকবে তাকে আমরা দ্বিঘাত করণী বলবো। এখন আসি আমরা পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কি বা কাকে বলে? পূর্ণ সংখ্যা বলতে বোঝায় যে সমস্ত সংখ্যার ভগ্নাংশ থাকবে না, যে সমস্ত সংখ্যার ভগ্নাংশ থাকবে না তাকে বা তাদেরকে আমরা বলবো হচ্ছে পূর্ণ সংখ্যা। আমরা প্রত্যেকেই জানি যে একটা ভগ্নাংশ তৈরি হতে গেলে কিন্তু অবশ্যই সেই ভগ্নাংশটির একটা লব থাকতে হয় এবং একটা হচ্ছে হর থাকতে হয়, তাই না? দেখো, ভগ্নাংশ ইকুয়াল টু আমরা লিখতে পারি উপরে সবসময় লব হয় আর নিচে সবসময় হর হয়। অর্থাৎ একটা ভগ্নাংশ তৈরি হতে গেলে আমাদের একটা লবের দরকার পড়ে এবং একটা হরের দরকার পড়ে, না হলে কিন্তু কখনোই ভগ্নাংশ তৈরি হয় না। ওকে, কিন্তু পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কি হবে? কোনো ভগ্নাংশ থাকবে না, অর্থাৎ যে সমস্ত সংখ্যার কোনো ভগ্নাংশ থাকে না তাদেরকে বলা হচ্ছে পূর্ণ সংখ্যা। এখন সেই সংখ্যাগুলি কি কি হতে পারে? +1 হতে পারে, +2 হতে পারে, +3 হতে পারে, ওকে, এইভাবে ডট 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 দিয়ে ইত্যাদি ইত্যাদি। অথবা -1ও থাকতে পারে, -2 থাকতে পারে, -3ও থাকতে পারে, এইভাবে ডট ডট দিয়ে ইত্যাদি। এরা হচ্ছে প্রত্যেকেই পূর্ণ সংখ্যা। এবং পূর্ণ সংখ্যা সবসময় মনে রাখতে হবে যে পূর্ণ সংখ্যা কিন্তু দশমিক বিন্দু থাকে না, কারণ তাদের সবসময় পূর্ণ সংখ্যাতে থাকতে হবে। এই জন্য এরা প্রত্যেকে হচ্ছে পূর্ণ সংখ্যা, সে পজিটিভ মান হোক বা নেগেটিভ মান হোক। আরেকটি জিনিস এখান থেকে তোমাদের মনে রাখতে হবে, শূন্য। শূন্য মিনস জিরো। এই যে জিরো, এই জিরোটা হচ্ছে পূর্ণ সংখ্যা হিসাবে ধরা হয়। ওকে, এটাও খুব ইম্পর্টেন্ট একটা টপিক। অনেক সময় তোমাদের এক্সামে দিয়ে থাকে শূন্য কি আদৌ প্রকৃত সংখ্যা? অবশ্যই শূন্য একটা প্রকৃত সংখ্যা। তোমরা সংখ্যা রেখার সাহায্যে যে অঙ্কগুলি করেছো একটু খেয়াল করবে যে সংখ্যা রেখার ক্ষেত্রে আমি এখানে একটু করছি, দেখবে যে মিডিলে কিন্তু শূন্যকে রাখা হয়, জিরোকে কিন্তু মিডিলে রাখা হয় এবং শূন্যের শূন্য থেকে আমরা যত ডান দিকে যাই তত পজিটিভ মান পাই এবং বাঁ দিকে যত আসি তত আমরা নেগেটিভ মান পাই। এটা আমরা জানি একটা সংখ্যা রেখার ক্ষেত্রে। অর্থাৎ সংখ্যা রেখার ডান সাইড এবং বাঁ সাইডের মিডিলে যে শূন্যটা থাকে এই শূন্যটাকে কিন্তু এখানেই বসানো হয়ে থাকে মিডিলে, সেটা হচ্ছে সংখ্যা রেখার ক্ষেত্রে। ওকে, এই জিনিসটা একটু তোমরা মনে রাখবে। আর শূন্য হচ্ছে একটি পূর্ণ সংখ্যা। ওকে, এইবার আসি হচ্ছে মূলদ সংখ্যা কি বা মূলদ সংখ্যা কাকে বলে। দেখো, মূলদ সংখ্যা হচ্ছে যে সমস্ত পূর্ণ সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, যে সমস্ত পূর্ণ সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা হয়ে থাকে তাদেরকে বলা হচ্ছে মূলদ সংখ্যা। তার মানে একটা মূলদ সংখ্যা, একটা মূলদ সংখ্যাকে আমরা p/q এর আকারে প্রকাশ করতে পারি, অর্থাৎ ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারি। যে সমস্ত সংখ্যাকে ভগ্নাংশের আকারে প্রকাশ করা যাবে তাদেরকে বলা হচ্ছে মূলদ সংখ্যা। এবং সেই ভগ্ন অংশটি এবং সেই ভগ্ন অংশটির লব বাই হর যেটা রয়েছে এই দুটো কিন্তু অবশ্যই পূর্ণ সংখ্যায় থাকতে হবে। শুধু ভগ্নাংশ হলে যে মূলদ সংখ্যা হবে তা না, ভগ্নাংশটা হতে হবে, লব বাই হরকে হতে হবে, অ্যাকচুয়ালি এই লব বাই হরটা হতে হবে সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা, তবেই তাকে আমরা বলতে হলে হচ্ছে মূলদ সংখ্যা। এখন এখানে যদি √3/√2 একটা কিংবা √2/√3 একটা হতে পারতো, তারপরে √2/3 হতে পারতো, √3/2 হতে পারতো, এরাও তো ভগ্নাংশ, এরাও তো প্রত্যেকেই ভগ্নাংশ। অথচ এদেরকে কি মূলদ সংখ্যা বলা যাবে? এদেরকে মূলদ সংখ্যা বলা যাবে না, নেভার, কখনোই না। এদের মূলদ সংখ্যা বলা যাবে না, কারণ একটা মূলদ সংখ্যা হতে গেলে এই সংখ্যাগুলোকে অবশ্যই পূর্ণ সংখ্যায় থাকতে হবে, এই সংখ্যাগুলোকে অবশ্যই পূর্ণ সংখ্যায় থাকতে হবে। এখানে কিন্তু √3/√2 পূর্ণ সংখ্যা নয় এই দুটোর ক্ষেত্রেই। আবার এটার ক্ষেত্রে দেখো 3 পূর্ণ সংখ্যা, 2 পূর্ণ সংখ্যা, বাট উপরে √3 আবার √2 আছে, এরা কিন্তু পূর্ণ সংখ্যাতে নয়। ওকে, এই জন্য এই ভগ্নাংশগুলিকে আমরা মূলদ সংখ্যা বলবো না। বোঝা গেল? তাহলে মূলদ সংখ্যা তখনই বলবো যখন এদের আকারটা মানে পূর্ণ সংখ্যায় থাকবে, ভগ্নাংশের আকারটা পূর্ণ সংখ্যায় থাকবে। তাহলে আমরা এখানে কিন্তু একদম সিম্পলি ভাবে বলতে পারি যে এই মূলদ সংখ্যা ইকুয়াল টু কিন্তু
আমরা বলতে পারি যে পূর্ণ সংখ্যা, তাই না? তাহলে মূলদ সংখ্যা ইকুয়াল টু পূর্ণ সংখ্যা আমরা বলতে পারি এখানে। মূলদ সংখ্যা ইকুয়াল টু পূর্ণ সংখ্যা আমরা এটা বলতে পারি। পূর্ণ সংখ্যা এটাকে আমরা বলতে পারি। ক্লিয়ার এতটুকু? এইবার আসি আমরা পরের টপিকসে। দেখো কি বলেছে, অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা কাকে বলে বা অমূলদ সংখ্যা অ্যাকচুয়ালি কখন হয় আমরা কিভাবে চিনবো একটু চিন্তা করো। দেখো সাপোজ মনে করো √5, আচ্ছা প্রথমে 2 ধরি, √2, √3, √5, √7, √11, তারপর √13 ডট 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 ইত্যাদি অনেক ধরনের লেখা যায়। এখন এই রুটটা হচ্ছে একটা আমাদের দ্বিঘাত করণী, আমরা জানি যেহেতু করণীর অধ্যায়, সো এটা হচ্ছে দ্বিঘাত করে, প্রত্যেকে হচ্ছে দ্বিঘাত করে। কিন্তু এই দ্বিঘাত করে √2টাকে √3, √5, √7, √11, √13 ইত্যাদি এদেরকে আমরা অমূলদ সংখ্যা বলে থাকি। কেন এদের অমূলদ সংখ্যা বলা হয়? কারণ রুটের মধ্যে যে সংখ্যাটা রয়েছে 2 কিন্তু কোনো সংখ্যার বর্গমূল নয়। 2 যে সংখ্যাটা, এই 2 সংখ্যাটা কিন্তু কোনো সংখ্যার বর্গমূল নয়। 2 কোনো সংখ্যার বর্গমূল নয়, 3 কোনো সংখ্যার বর্গমূল নয়, 5 কোনো সংখ্যার বর্গমূল নয়, 7, 11, 13 এরা কেউই কোনো সংখ্যার বর্গমূল নয়। বিষয়টা কি বোঝাতে পারলাম? দেখো বিষয়টা হচ্ছে এমন যে √9 মানে কি আমরা লিখতে পারি 3, তার মানে কি 9 এর বর্গমূল হচ্ছে কত? 9 এর বর্গমূল হচ্ছে 3। এইবার যদি আমরা এমন করি √25 তার মানে হচ্ছে 5, তার মানে হচ্ছে 25 এর বর্গমূল হচ্ছে 5। আমরা এখানে কিন্তু এই কথাটা ব্যবহার করতে পারছি যে 25 এর বর্গমূল 5, তার মানে রুটের মধ্যে রয়েছে 25 রয়েছে, 25 এর বর্গমূল হচ্ছে 5, আবার 9 এর বর্গমূল হচ্ছে 3। কিন্তু এখানে যে 2 রয়েছে, 2 এমন কোন সংখ্যা কি আছে যে তার বর্গমূল হবে? এমন কোন সংখ্যা নেই যে সংখ্যার বর্গমূল 2 হবে। তাহলে 2 কোন সংখ্যার বর্গমূল না, 3ও কোনো সংখ্যার বর্গমূল না, 5 কোনো সংখ্যার বর্গমূল না, 7, 11, 13 এরা কেউই কিন্তু কোনো সংখ্যার বর্গমূল না। যদি এইরকম কন্ডিশন বা এইরকম অবস্থাতে থাকে তখন আমরা তাকে বলবো হচ্ছে এরা প্রত্যেকেই হচ্ছে অমূলদ সংখ্যা। বোঝা গেল? অমূলদ সংখ্যা। ক্লিয়ার? এখন আসি শুদ্ধকরণী। দেখো শুদ্ধকরণী বিষয়টা কি? শুদ্ধকরণী হচ্ছে এই যে অমূলদ সংখ্যাগুলি, এই অমূলদ সংখ্যার সাইডে যদি একটা প্লাস মাইনাস লাগানো থাকে, অর্থাৎ পজিটিভ মান এবং নেগেটিভ মান যদি থাকে, তখন আমরা তাকে বলবো এটা হচ্ছে অ্যাকচুয়ালি শুদ্ধকরণী। ওকে, শুদ্ধকরণী। এখন এই শুদ্ধকরণের মান, হ্যাঁ, একটা প্লাস সাপোজ ধরে গেল 10√2 হতে পারে, একটা মাইনাসে রাখতে পারো 10√2 হতে পারে, আবার 10√3 মানে ইত্যাদি বিভিন্ন ধরনের মান হতে পারে। আমার মেন টপিকস হচ্ছে যে একটা শুদ্ধকরণী হতে গেলে সবসময় মনে রাখতে হবে যে অমূলদ সংখ্যার পাশে প্লাস অথবা মাইনাস, একটা পজিটিভ একটা নেগেটিভ যে কোনো মান থাকলেই তখন আমরা তাকে বলবো যে এইটা হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে শুদ্ধ করণী। ওকে, শুদ্ধ করণী, এরা প্রত্যেকে হচ্ছে শুদ্ধ করণী। ক্লিয়ার? তার মানে আমরা এটার ক্ষেত্রে লিখতে পারি যে এই যে শুদ্ধ করণী, তাই না, এই যে শুদ্ধ করণী, এই শুদ্ধ করণী কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে কি অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা। তার মানে শুদ্ধ করণীটাকে আমরা অমূলদ সংখ্যার সাথে সমান করতে পারি। তার মানে শুদ্ধ করণীও যা, অমূলদ সংখ্যাও তা। ওকে, এটা নিয়ে ঘাবড়ানোর কোনো কিছুই নয়। প্রত্যেকটা বিষয় একটু তোমাদের এখানে বুঝতে হবে। এইবার আসি আমরা মিশ্র করণী। মিশ্র কথার অর্থ হচ্ছে মিক্স থাকা। মিশ্র কথার অর্থ হচ্ছে মিক্স থাকবে, মিলে থাকবে, মিশে থাকবে, তাকে আমরা বলবো হচ্ছে মিশ্র করণী। কিন্তু কখন হবে? যখন একটা মূলদ সংখ্যা, দেখো মূলদ সংখ্যা আর প্লাস মাইনাস দিয়ে, প্লাসের সাথে যদি একটা অমূলদ বা মাইনাসের সাথে যদি একটা অমূলদ সংখ্যা নিয়ে থাকি, তখন এই দুটোকে অ্যাকচুয়ালি আমরা বলবো হচ্ছে মিশ্র, হ্যাঁ, মিশ্র করণী। এটা হচ্ছে মিশ্র করণী হবে। বোঝা গেল? তাহলে মিশ্র করণী হবে একটা মূলদ সংখ্যা থাকতে হবে, তার সাথে প্লাস দিয়ে অমূলদ সংখ্যাও থাকতে পারে, আবার মাইনাস দিয়েও অমূলদ সংখ্যা থাকতে পারে। এবার মূলদ সংখ্যা সাপোজ মনে করো আমরা 5 নিলাম, প্লাস মাইনাস, এবার অমূলদ সংখ্যা আমরা একটা 2 নেই, 2, 3, 4, 2 নিতে পারি, 3 নিতে পারি, 4 নেওয়া যাবে না, কারণ 4 তো 2 এর বর্গমূল,
তাই তো? যে সংখ্যার বর্গমূল হবে সেই সংখ্যাগুলো নেওয়া যাবে না, কারণ সেটা কিন্তু অমূল্যদের মধ্যে পড়বে না, সেটা হচ্ছে মূল্যদের মধ্যে পড়বে। তাহলে 5 এর সাথে যদি আমরা একটা পজিটিভ মান নিই, দেখো 5 এর সাথে যদি একটা পজিটিভ মান নিই তাহলে 5√2 হবে। আবার 5 এর সাথে যদি আমরা একটা নেগেটিভ মান নিই তাহলে 5, হ্যাঁ, -√2 হচ্ছে। তাহলে এরা দুইটাই কিন্তু অ্যাকচুয়ালি এর হচ্ছে মিশ্র মিশ্র করণী। এরা প্রত্যেকেই হচ্ছে মিশ্র করণী। বোঝা গেল? এখন তোমরা এখান থেকে একটা কোশ্চেনে আমাকে একটু অ্যান্সার দাও। মনে করো যে এখানে তোমাদের রয়েছে √9 প্লাস -3, √9 প্লাস, আচ্ছা এখানে 3 না দিয়ে সাপোজ আমরা যদি এইটা দেই, আচ্ছা 3 ধরো, সাপোজ 3 ধরো, √9 প্লাস -3, এই যে এটাকে কি আমরা মিশ্র করণী বলতে পারি? আমরা কি বলতে পারি? একটু ক্যালকুলেশন করো। √9 মানে হচ্ছে 3, তারপর প্লাস -3, তার মানে আমরা যদি একটা 3 সাথে প্লাস নেই তাহলে হচ্ছে একটা 6 হচ্ছে, আর একটা 3 সাথে যদি মাইনাস নেই তাহলে 0 হচ্ছে, 0 হচ্ছে। এখন 6ও কিন্তু একটা পূর্ণ সংখ্যা, 0ও কিন্তু একটা পূর্ণ সংখ্যা। এবার পূর্ণ সংখ্যা মানে কিন্তু আমি লিখে রেখেছি মূলদ সংখ্যা। তাহলে কিন্তু এটা একটি মিশ্র করণী নয়, মিশ্র করণী নয়। মিশ্র করণী তখনই হবে যখন একটা মূলদ সংখ্যার সাথে, মূলদ সংখ্যা, এরা প্রত্যেকে হচ্ছে মূলদ সংখ্যা এই দুটো, তাহলে মূলদ সংখ্যার সাথে যখন একটা অমূলদ সংখ্যা থাকবে দেন তখনই আমরা তাকে বলবো মিশ্র করণী। ক্লিয়ার? এইবার আসি আমরা সদৃশ করণী। সদৃশ করণী বিষয়টা কি দেখো, এই যে সদৃশ করণী বলতে কি বোঝো এবং অসদৃশ করণী বলতে কি বোঝো, এই দুটো টপিকস একটু তোমাদের মনোযোগ দিয়ে বুঝতে হবে। এখন দেখো সদৃশ করণী হচ্ছে দুই বা ততোধিক, দুটোও থাকতে পারে কিংবা তারও বেশি থাকতে পারে। ওকে, দুটোও থাকতে পারে, তারও বেশি থাকতে পারে, তার মানে দুই বা ততোধিক। এই যে শুদ্ধকরণী, এই শুদ্ধকরণী যদি মূল করণীর গুণিতক হিসাবে থাকে, শুদ্ধকরণী যদি মূল করণীর কি হবে গুণিতক হিসাবে থাকে, তখন আমরা তাকে বলবো সদৃশ করণী। এখন √, দেখো এখানে একটু খেয়াল করো যে √8 একটা, একটা √16 আর একটা √32, √8, √16, √32, এই যে করণীটা, এই করণী কোশ্চেনে কিন্তু বলেছে দুই বা ততোধিক শুদ্ধ করণী। আমরা জানি যে শুদ্ধ করণী হচ্ছে, হ্যাঁ, রুটের মধ্যে থাকবে যে সংখ্যাটা এবং সেই সংখ্যাটাকে ভাঙানো যাবে না, কিংবা কিংবা সেই সংখ্যা কোন সংখ্যার বর্গমূল নয়, তখনই কিন্তু আমরা কিন্তু শুদ্ধ করণী বলি। কিন্তু এখন এটা কিন্তু, এটা যদি তোমরা একটু আপাতত দৃষ্টিতে দেখো যে √8 মানে কিন্তু এটা রুটের মধ্যে থেকে একটা বের হবে আবার একটা বের হবে না, তাই না? এবার 8কে যদি আমরা ভাঙাই তাহলে 2 গুণ 2 গুণ 2, 16কে যদি ভাঙাই, হ্যাঁ, 2 গুণ 2 গুণ 2 গুণ 2 থাকবে। 32কে যদি আমরা একটু ভাঙাই, 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2, 5টা 2 হবে। এখন এটা থেকে যদি বের হয় তাহলে 2√2 থাকবে। এটা থেকে যদি বের হয় তাহলে কিন্তু অলরেডি কত হচ্ছে, অলরেডি কত হচ্ছে, এটা হচ্ছে 2 আর 2 মানে 4 হচ্ছে। এটা যদি আমরা করি তাহলে হচ্ছে 2টা বের হবে, 2 2 4, একটা এইভাবে থাকবে। এখন কোশ্চেনে বলা হয়েছে দুই বা ততোধিক, দুই বা ততোধিক কি আছে শুদ্ধ করণীর মূল করণী যদি, মূল করণের যদি গুণিতক আকারে থাকে, এই যে √2 প্রত্যেকের মধ্যে কিন্তু √2, প্রত্যেকের মধ্যে, এটা বোঝো, প্রত্যেকের মধ্যে কিন্তু √2 হিসাবে আছে। এখন √2 কিন্তু কোন সংখ্যার বর্গমূল নয়, এই জন্য কিন্তু এখানে তোমাদের এই যে শুদ্ধ করণীটা হিসাবে এখানে কিন্তু বলা হয়েছে, এবং সেই শুদ্ধ করণী মূল করণী গুণিতক আকারে কিন্তু প্রত্যেকটাই আছে, প্রত্যেকে কিন্তু গুণিতক আকারে আছে। 2 1টা 2টা 3টা এটা গুণিতক, এটা 1টা 2টা 3টা 4টা গুণিতক হিসাবে আছে, এটা 1টা 2টা 3টা 4টা 5টা, এটা প্রত্যেকে কিন্তু গুণিতক হিসাবে আছে। যদি এইরকম কন্ডিশন থাকে তখন আমরা তাকে বলি হচ্ছে সদৃশ করণী। ওকে, এখন অসদৃশ করণী বলতে বোঝায়, অসদৃশ করণী বলতে হচ্ছে বোঝাচ্ছে যে সমস্ত মিশ্র করণী সদৃশ নয়, যে সমস্ত মিশ্র, সরি, যে সমস্ত তোমাদের শুদ্ধ করণী, মিশ্র নয়, একটু মিস্টেক হয়ে গেল, যে সমস্ত শুদ্ধ করণী অ্যাকচুয়ালি সদৃশ নয় তাকে আমরা বলতে পারি হচ্ছে কি অসদৃশ করণী। ওকে, এই কথাটা একটু মনে রাখবে যে যে সমস্ত শুদ্ধ করণী, যে সমস্ত শুদ্ধ করণী সদৃশ নয় তাকে বলা হচ্ছে কি অসদৃশ করণী। যেমন আমরা এখানে বলতে পারি √15 একটা, √, দেখা গেল 12 একটা,
কারণ এটা সদৃশ নয় তো, কারণ এটাকে যদি ভাঙাই 3 গুণ 5 হবে, আর এটা 2 2 2 3 হবে। কারণ সদৃশকরণী নয় তো, কারণ অসদৃশ তাদেরকে বলবো, সদৃশকরণী নয় এই জন্য হচ্ছে অসদৃশ। কারণ সদৃশকরণের ক্ষেত্রে মূল যে শুদ্ধকরণী থাকবে সেই মূল শুদ্ধকরণী কি হচ্ছে গুণিতক আকার হবে। এরা তো কেউ কারো গুণিতক না, দেখো কেউ কারো গুণিতক নেই, কেউ কারো গুণিতক নেই। এটা 2 দিয়েছে কিন্তু 3 আছে, গুণিতক হিসেবে তো নেই। ওকে, তাহলে এই হচ্ছে তোমাদের কোষে দেখি 9.1 এর এই অধ্যায়ের যে টপিকস, এই টপিকস গুলা একটু তোমরা গুরুত্ব দিয়ে একটু মনোযোগ দিয়ে তোমাদের কাছে রিকোয়েস্ট করবো যে এই অধ্যায়ের এই টপিকস গুলা একটু দেখো। এখান থেকে তোমরা যদি একটু ক্যাপচার করতে পারো এই বিষয়গুলা, তো এখান থেকে তোমরা কিন্তু যাই হোক কিছু একটা নাম্বার তোমরা মাধ্যমিকে আনতে পারবে, আমি আশা করছি। তো এটা হচ্ছে তোমাদের প্রথম পার্ট হয়ে গেল। তো এর পরের পার্টে আমি তোমাদের এই অধ্যায়ের অনুসরণী কোশ্চেন নিয়ে আলোচনা করব, তোমরা এগুলো একটু প্র্যাকটিস করতে থাকো। তাহলে আমি আজকের মতো এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরবর্তী পার্টে।